শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, গুরু জয়, গুরু জয় মা। শুরু হচ্ছে প্রতিদিনের মতো নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান। সকলকে স্বাগত। অনুষ্ঠানটা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস। আপনারা অনেকেই দীর্ঘদিন জ্যোতিষ অনুষ্ঠান দেখে দেখে একটা অভ্যস্ত। একটা গৃহ হরস্কোপে খুব গুরুত্বপূর্ণ ভাব একাদশ ভাব। এই ভাবকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় আয় ভাব। জ্যোতিষশাস্ত্রে একটা অপরিসীম গুরুত্ব আছে এই একাদশ ভাবের। এটা জেনে রাখবেন, এই পৃথিবীটা কর্মময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কর্ম, তারপর আত্মার সদ্গতির চেষ্টা। এই কর্ম যদি সঠিক জায়গায় না থাকে তাহলে তার আয় হবে না। আয় না হলে সংসার জীবন স্তব্ধ হবে। তাহলে আয়ের ঘরটা নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয় ভাব থেকে সফলতার বিচার। এই যে ছেলেমেয়েরা কেরিয়ারের জন্য পরীক্ষা দেয়, কম্পিটিটিভ এক্সাম দেয়, যে কোনো এক্সাম দেয়, তার সফলতা এবং যে কোনো কর্মের সফলতা একাদশ ভাব থেকে বিচার। মানে ধরুন আপনি খেলাধুলা করেন, উন্নতির শিখরে উঠতে চাইছেন, কিন্তু তার আপনার একাদশ ভাব বা একাদশ পতি নিচস্থ বা দুস্থানস্থ, তাহলে কিন্তু আপনার সেই সফলতা আসবে না। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস একাদশ ভাবে রয়েছে, সেটা হচ্ছে জামাই এবং পুত্রবধূর বিচার। দেখুন, দুটোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি পুত্র সন্তানের বাবা মা একটা ভালো পুত্রবধূ আশা করে, আর প্রত্যেকটি নারীর বাবা মা এবং নারী নিজে একটা জামাই ভালো আশা করে। সেটারও বিচার কিন্তু একাদশ ভাব। আরেকটি বিষয় রয়েছে পত্নীর গর্ভ, অর্থাৎ পত্নীর গর্ভে সন্তান আসবে কিনা, নষ্ট হবে কিনা। কারণ পত্নীর গর্ভে যতক্ষণ সন্তানটা না আসছে ততক্ষণ পুরুষের পিতা হওয়া হবে না। এটা সৃষ্টির ইতিহাস থেকেই রয়েছে, প্রকৃতিগতভাবে রয়েছে। তাহলে একাদশ ভাব দেখুন, আয়, জামাই, পুত্রবধূ, সফলতা, পত্নীর গর্ভ, এতগুলো গুরুত্বপূর্ণ আইটেম বিচার হয়। এছাড়া আরো অনেক বিচার হয়, কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাধারণত জ্যোতিষীরা আলোচনা করতে চায় না। তাহলে একাদশ ভাবে যদি নিচস্থ গ্রহ থাকে তাহলে কিন্তু আপনার আয় ঠিক মতো হবে না। অতএব সংসার করতে গেলে আয় বাদ দিয়ে সংসার হবে না। আরেকটি জিনিস হচ্ছে, একাদশ পতি যদি নিচস্থ হয়, আয় আসলেও সেই আয়টা চোখে দেখতে পারবেন না। অর্থাৎ আয় আসেই ব্যয়ের জন্য, আয় আসবেই ব্যয়ের জন্য, কিন্তু মানুষের স্বাভাবিক প্রবৃত্তিটা হচ্ছে আয় আসতেই থাকবে, আয় থেকে খরচা কম হবে, সঞ্চয় বেশি হবে। কিন্তু ঠিক তার উল্টোটা হয়। তার কারণ আয় যে ভগবান দেন জীবকে কর্মের মাধ্যমে, সেইটা সংসার চালাবার জন্য। সংসারে রোগ ব্যাধি আছে, প্রতিদিনের খাওয়া দাওয়া আছে, সঞ্চয় আছে, অবসর যখন হবে, বয়স যখন আরো বাড়তে থাকবে, তখন কি কি সমস্যা দেখা দেবে। তখন সঞ্চয় যদি না থাকে তাহলে সংসার যাত্রা নির্বাহ করা সমস্যা আছে। তাহলে আয় স্থান যদি বলবান না হয় তাহলে কিন্তু আপনি আয় করতে গিয়ে প্রতি মুহূর্তে সমস্যা ভোগ করবেন। আর আয় ভাব অনেক সময় শুভ হয়, কিন্তু আয় পতি নিচস্থ হয় বা পাপগ্রহ যুক্ত হয় বা পাপগ্রহ দৃষ্ট হয়, সেক্ষেত্রে আয় ফ্লাকচুয়েট হবে। আজকে যদি 10 টাকা রোজগার হয় তাহলে কালকে হয়তো 2 টাকা হবে। এই ফ্লাকচুয়েশনের মধ্যে দিয়ে জীবন কাটাতে হবে।
আর একাদশপতি যদি কেন্দ্রকোণপতির সমন্বয় হয়, যুক্ত হয়, একাদশ ভাবে যদি শুভ গ্রহ থাকে, মানে রবি, শনি, বৃহস্পতি, রবি নৈসর্গিক পাপক গ্রহ, তবু একাদশে সে শুভ ফল দেয় যদি নিচস্থ না হয়। একাদশে শনি, একাদশে রাহু, এরা এনার্মাস মানি ফ্লো করতে পারে, অর্থাৎ আয়টা প্রচুর পরিমাণে বাড়াতে পারে, কিন্তু সেই জন্মকুণ্ডলিতে সেই যোগটা থাকতে হবে। যদি যোগটা না থাকে তাহলে কিন্তু গায়ের জোরে কিছু করা যাবে না, কারণ আমরা যে জন্মাই সেটা প্রারব্ধ কর্মের ফল থেকেই জন্মটা হয়। কারো প্রারব্ধে আছে প্রারব্ধ ভালো, তাহলে সে ধনী হয়ে জন্মাবে, কারো প্রারব্ধ খারাপ, তাহলে সে দারিদ্রতা এবং দারিদ্র সীমার নিচে দারিদ্রতা ভোগ করবে। এগুলোর জন্য কাউকে কেউ দায়ী করা উচিত নয়, তার কারণ হচ্ছে প্রত্যেকটি জীবের কর্মফল অনুযায়ী হয় এবং রাশিচক্রটা কর্মফল থেকেই তৈরি হয়। এটা বহু জ্যোতিষের কাছে যাবেন, তারা বলবেই না কথাটা, কারণ সনাতন ধর্মে গীতা হচ্ছে মূল ধর্মগ্রন্থ। ওই ধর্মগ্রন্থটা খুব ভালো মতো পড়া দরকার প্রত্যেকটি মানুষের, কারণ ওই ধর্মগ্রন্থের মধ্যেই এই কথাগুলো আছে যে আমি চন্দ্র, আমি সূর্য, এটা বলছে ভগবান শ্রীকৃষ্ণ, এবং গোটা বিশ্বটাই আমি। তাহলে জগৎটা যদি সে হয়, তাহলে জ্যোতিষটা কি শ্রীকৃষ্ণের বাইরে? বাইরে কিন্তু নয়। তাই কর্মের ফলদাতা যিনি, তাকে প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে। লাইভ ইন ফোনে স্বাগত। দুটো প্রশ্ন, ইংরেজিতে ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ। শুক্র, রবি এবং বুধবার নিজ গৃহ রহরাতে চেম্বার। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্য লোক। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ সময়টা ইংরেজিতে বলবেন, বাংলায় বলবেন না, কারণ এখানে তো পঞ্জিকা নিয়ে বসা হয় না। কারো যদি বাংলা থাকে তাহলে চেম্বারে এসে সেটা জানতে হবে। আমার নিজ গৃহ মন্দিরে গুরু ব্রহ্মের আসন প্রতিষ্ঠিত এবং বামাকালী প্রতিষ্ঠিত। আগামী মহালয়ার অমাবস্যা, পূর্ণ লগ্নে এবং দেবীপক্ষ আমার নিজ গৃহ মন্দিরে দুর্গাপুজো হয়। যারা প্রচুর পুরনো ক্লায়েন্ট আছেন তারা জানেন, এবছরও সেটা ভগবতীর করুণায় হবে, তার প্রস্তুতি চলছে। কুমারী পুজো হবে এবং গ্রহ পীড়ায় যারা ভুগছেন, গ্রহ শান্তির জন্য যে যোগগুলো প্রতিকার না করলে আপনি জীবনে প্রতি মুহূর্তে হোঁচট খাবেন, সেই যোগগুলো ঠিক করার প্রয়োজন আছে। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা চলছে অনলাইন কনসালটেশন। যখন আপনার সুবিধা সেই বুঝে অ্যাপয়েন্টমেন্ট করবেন বুকিং নাম্বারে। অনলাইন ক্লাস চলছে তন্ত্র, বেদান্ত এবং জ্যোতিষ, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির হায়ার পার্টটা। আমি ইনিশিয়াল পার্টটা করাবার মতো আমার সময় নেই। যারা অ্যাস্ট্রোলজিটার উচ্চ মার্গে যেতে চায় সেই ক্ষেত্রে সেই ক্লাস এবং তন্ত্রের ক্লাস, তন্ত্রোক্ত বিধাচার পদ্ধতিতে বামাকালীর সেবা, দশমহাবিদ্যার ক্রিয়া এবং আদি এবং অনাদি সেই রাধা গোবিন্দ। অনেকের ধারণা রাধা গোবিন্দ বোধহয় তন্ত্রের বাইরে। গোবিন্দকে বাদ দিয়ে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে তন্ত্র হয় না। তন্ত্র শিব মুখ নিঃসৃত বাণী। আপনাদের আগেও অনেকবার বলার চেষ্টা করেছি, ঈশ্বর এক, যিনি কৃষ্ণ তিনি শিব।
গোবিন্দ রূপে তুলসী নিচ্ছেন, শিব রূপে বেলপাতা নিচ্ছেন। নাম অপরাধের একটি অন্যতম অপরাধ হচ্ছে বিষ্ণু এবং শিবকে আলাদা চোখে দেখা। ওই জন্য নাম করে অনেকেই, প্রচুর মানুষ নামের ফল পায় না, কারণ ঈশ্বরটা দুজন হয় না, ঈশ্বর একজন। বেদান্ত বলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মানে ব্রহ্ম মানে কৃষ্ণ ব্রহ্ম, শিব ব্রহ্ম, শুধু রূপটার তফাৎ। আর আমরা সেই রূপে বিভিন্ন রূপ মানেই বিভিন্ন দেবদেবী মানেই ভগবানগুলো আলাদা, এই চিন্তাধারায় যুগ যুগ ধরে চলছি। কখনোই সেটা নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় পরিষ্কার বলেছেন, তোমার যে রূপ ভালো লাগবে, ঈশ্বরের অনন্ত রূপ, যে কোনো রূপ ধারণ করতে পারে, সেই রূপ নিয়ে তুমি তার উপাসনা করবে, প্রার্থনা করবে। তবে সহজ পদ্ধতি হচ্ছে গুরুর মধ্যে ঈশ্বরের প্রকাশ। কারণ ধ্যানমূলং গুরু মূর্তি, পূজামূলং গুরু পদম, মন্ত্রমূলং গুরু বাক্য। ধ্যান করতে হবে গুরুর, পুজো করতে হবে গুরুর পাদুকা, আর গুরুর বাক্য মন্ত্রের মতো মানতে হবে। তাহলে তার কি হবে? ইষ্ট চেতনা বৃদ্ধি হবে। গুরুই ইষ্ট, গুরু ইষ্ট অভেদ। গুরু আর ইষ্টের মধ্যে কোনো তফাৎ নেই। গুরু কালী এক, গুরু গোবিন্দ এক, কিন্তু অনেকেই গোবিন্দকে ধরতে চায় গুরুকে ছেড়ে, সেটাই কিন্তু একদম নরকে গমন হবে। কারণ যিনি আপনাকে হাতে ধরে ঈশ্বরের কাছে নিয়ে যাবেন, তাকে ধরলেই ঈশ্বরকে ধরা হয়। সেইটা অনেক হায়ার স্টেজ, কিন্তু ধীরে ধীরে সেগুলো চিত্তের মধ্যে বোঝবার চেষ্টা করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। টেলিফোন খোলা। যারা ফোন করবেন তারা জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। দুটো স্পেসিফিক প্রশ্ন করবেন। বুধ শুক্র রবি নিজ গৃহ রহরা, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ সাবস্ক্রাইব, লিংক অ্যান্ড শেয়ার, অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন আমার লাইভের নিয়ম জানেন, দুটো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন। আর এই সময় প্রতিদিন সৃষ্টি টিভিতে অনুষ্ঠানে চোখ রাখুন। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। হ্যালো, বলুন। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। 10/3/1996। টাইম হচ্ছে 21টা। কোথায়? এটা হচ্ছে দীঘাতে। আচ্ছা, কি জানতে চাইছেন? আপনার তো এখনো ধাইয়া, আপনি এর আগে ফোন করেছিলেন, আপনার ধাইয়াটা এখনো তো সেই জায়গাতেই আছে। রাশি রাশি ধাইয়া চলাকালীন খুব একটা কর্ম সফলতা হতে চায় না, তার জন্য ভেঙে পড়ার কিছু নেই। নভেম্বরে শনিটা ডিরেক্ট হবে, তখন কিছুটা ভালো যোগাযোগ পাবেন। আর 25 সালের মধ্যে অনেকটাই এই যে কর্মের চেষ্টাটা করছেন তার প্রতিষ্ঠাটা পাবেন। হ্যাঁ, অবশ্যই করছেন, যখন তার চেষ্টাটা ব্যর্থ হবে না, চেষ্টাটা সফল হবে। তবে 25 সালের ফেব্রুয়ারি থেকে টাইমটা খুব ভালো, আর নভেম্বরে ডিরেক্ট হলে কিছুটা শুভ ফল পাবেন। শনি ধাইয়া চলছে মানে ভেঙে পড়ার কিছু নেই। বৃহস্পতির অবস্থান ভালো, আর এই মুহূর্তে রাশির অষ্টমে মঙ্গল, সেটা ভালো না। 45 দিন একটু সাবধানে থাকবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা টেলিফোন করবেন তারা দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম বলবেন। অনলাইন কনসালটেশন চলছে। যারা দূরে থাকেন, ভিন্ন রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, শরীর অসুস্থ রয়েছে বা কর্ম ব্যস্ত রয়েছেন, যারা চেম্বারে আসতে সমস্যা, তারা অনলাইনে কনসালটেশন করতে পারবেন। তার যে নিয়মটা সেটা বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ইউটিউব সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, আর ফেসবুক পেজ
কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, সেটা সাবস্ক্রাইব, লিংক এবং শেয়ার করবেন। আর অনুষ্ঠানটা ওই ফেসবুক পেজেই আপনি মোবাইলে দেখতে পারবেন, কারণ সবসময় অনুষ্ঠানের সময় আপনাদের সামনে আপনারা থাকতে পারেন না যেহেতু কর্মব্যস্ত। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের, নিউ বর্ন বেবি, এছাড়া যারা নতুন প্রজন্ম ছেলে মেয়ে, তাদের লাইভ হরোস্কোপটা প্রয়োজন। এটাকে বাংলায় কোষ্ঠী বলে। এটা ইলাবোরেট ক্যালকুলেশন থাকে, প্রত্যেক বছরের ক্যালকুলেশন থাকবে, প্রত্যেকটি বছরে, এবং সেই ক্যালকুলেশন থেকে আপনি আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ, পরমায়ু, অর্থনৈতিক প্রতিষ্ঠা, কর্ম প্রতিষ্ঠা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষা এবং মা বাবার সাথে সম্পর্ক, বিবাহিত জীবন, সমস্ত তথ্যগুলো জানতে পারবেন। বইগুলোকে কালেক্ট করবেন, ঘরে বসে বসে অনেক প্রতিকার নিজেরা করতে পারবেন। অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, বাস্তু মঙ্গল, সন্মোহন তন্ত্র। আর আমার নিজ গৃহ মন্দিরে বামা কালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, তন্ত্রের বিরাচার, তন্ত্রের আচার, বিরাচার और কৌলাচার, এই আচারের মাধ্যমে, তন্ত্রোক্ত গুহ্য ক্রিয়ার মাধ্যমে আপনি দশমা বিদ্যার যে উপাসনা, তার মাধ্যম দিয়ে যদি গ্রহ শান্তি না করেন, তাহলে গ্রহ হচ্ছে প্রারব্ধ কর্ম, তার সাথে যুদ্ধ করে আপনারা কখনো কোনোদিন পারবেন না। কিরকম? শনি যদি 7.5 ধাইয়া বা নিচস্থ থাকে বা অষ্টমপতির দশা চলে, তখন যে সমস্ত উপদ্রব আসবে, আপনার শনির ইষ্টদেবী হচ্ছে দক্ষিণাকালী, মাথায় রাখতে হবে। জগদ্ধাত্রী আর দুর্গা আলাদা নয়, দুটোই এক। কালী এবং তারা আলাদা নয়, শুধু নামটা আলাদা, মন্ত্র আলাদা, একটু প্রয়োগ আলাদা, তার মানে ঈশ্বর দুটো নয়, এটা ধারণা করবেন। সেই জন্য বৃহস্পতি, শনি বা রাহু অত্যন্ত অশুভ। সেক্ষেত্রে আপনাদের তার ইষ্ট দেবীর ক্রিয়া করতে হবে, ইষ্ট চিন্তার মধ্যে দিয়ে। এবং এর আগে আমি বলেছি আরেকটি জিনিস, নবগ্রহের কবচ অত্যন্ত গুড, এবং নবগ্রহ স্তোত্রম পাঠ। 9টা গ্রহ যদি আপনার শান্তি পায়, আপনার প্রতি প্রসন্নতা লাভ হয়, তাহলে দুনিয়ার যে কোনো কিছু আপনার হাতের মুঠোয়। কারণ গ্রহ পীড়া যেরকম চূড়ান্ত কষ্ট দেয়, আবার গ্রহ যদি আপনার ফেভারে থাকে, আপনার জীবনযাত্রার ক্ষেত্রে প্রতি মুহূর্তে আপনি তার করুণা পাবেন। সেই জন্য দেখবেন সনাতন ধর্মে যখন পুজো হয়, তখন একটি মন্ত্র বলে, এতে গন্ধপুষ্পে আদিত্যাদি নবগ্রহব্য নব, অর্থাৎ 9টা গ্রহকেও পুষ্প দিয়ে পুজো করে সম্মান জানাতে হয়। এই 9টা গ্রহই কিন্তু ভগবান, কারণ শ্রী ভগবান গীতায় পরিষ্কার বলেছেন, আমি চন্দ্র, আমি সূর্য, আমি অন্যান্য গ্রহ এবং নক্ষত্র। তার মানে ভগবানই কিন্তু সেই গ্রহ নক্ষত্র। এই ধারণাটা তার আসবে না যে যতক্ষণ সে গীতাটা খুব ক্লিয়ার কনসেপ্টে পড়বে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা টেলিফোন করবেন তারা জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন এবং ইংরেজিতে বলবেন, এবং দুটো প্রশ্ন করবেন। বুধ, শুক্র এবং রবি নিজ গৃহ মন্দির রহরাতে। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত ভাগ্যলোক চেম্বার। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। আর প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। এছাড়া অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স চলছে। আপনার যখন সময় হবে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন অনলাইনে বুকিং করে, তাহলে যারা দূরে থাকেন তারা অনলাইনে কনসালটেশন করতে পারবে।
লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মকে দেবে একটা দিশা। কত কিছু জানার আকাঙ্ক্ষা থাকে ভবিষ্যৎ সম্পর্কে, তার ডিটেল তথ্যটা লাইভ হরোস্কোপে অবশ্যই পাবে। বইগুলোকে চেম্বার থেকে কালেক্ট করতে পারবেন। এছাড়া পোস্টেও পাঠানোর ব্যবস্থা আছে। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সন্মোহনতন্ত্র, প্রত্যেকটি বই থেকে ঘরোয়া প্রতিকার আপনারা করতে পারবেন। আর মাসখানিক পরেই মহালয়ার অমাবস্যা, দেবীপক্ষ শুরু, নবরাত্রি শুরু। এছাড়া আসন্ন দুর্গাপুজো উপলক্ষে মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং কুমারী পুজো, এই সংক্রান্ত অনুষ্ঠান হবে, ইউটিউবে আপলোড হবে এবং অনুষ্ঠানটা চোখ রাখবেন। আরেকটি বিষয় যে আলোচনাটায় ছিলাম আমরা আজকে আলোচনাটায়, একাদশ ভাবের জ্যোতিষশাস্ত্রে অপরিসীম গুরুত্ব। একাদশে শনি যদি লগ্নের সাপেক্ষে কেন্দ্রপতি হয়ে একাদশে যায়, অত্যন্ত শুভ ফল পাবেন, প্রায় রাজযোগের মতো ফল পাবেন। একাদশে বৃহস্পতি, একাদশে শনি, একাদশে রাহু, একাদশে সমস্ত গ্রহ শুভ ফল দেয়, কিন্তু একাদশপতি যদি ডেভিলেটেড থাকে, নিচস্থ থাকে, দুস্থানস্থ হয়, তাহলে আয় আপনার মনের মতো হতে চাইবে না। আপনি যেটা আশা করছেন, আমাদের সাংসারিক জীব, আশার শেষ নেই, সেইভাবে আয় হতে চাইবে না এবং আয়টা ফ্লাকচুয়েটিং ওয়েতে যাবে। সেক্ষেত্রে একাদশ ভাবের প্রতিকার তখন করতে হবে। কারণ জেনে রাখবেন, আয় বাদ দিয়ে সংসার যাত্রা নির্বাহ করা যাবে না। কারণ আয় যদি না হয়, তাহলে সংসার চালাতে গেলে মূল যে বিষয় অর্থ, সেইটা না আসলে সংসারের পার্থিব যে একটা দুঃখ থাকে, সেটা কিন্তু থাকবেই, সেটা থেকে বেরোতে পারবেন না। তাহলে একাদশ ভাবে চোখ রাখতে হবে। একাদশ পতি, সাপোজ আপনার মেষ লগ্ন, একাদশপতি শনি, সে যদি লগ্নে নিচস্থ থাকে, আপনি আয় করতে পারবেন না তা নয়, অত্যন্ত আপনাকে পরিশ্রম করে আয় একটা সীমাবদ্ধতার মধ্যে আসবে। আমার নিজ গৃহ মন্দিরে তন্ত্রের বিরাচার পদ্ধতিতে অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, তাকে কি বলে? পরবাহ বলে। এই পরবাহতে দশমহাবিদ্যার যে কোনো ক্রিয়ায় গ্রহের অবস্থান বুঝে বশীকরণ, স্তম্ভন, মারণ, উচাটন, সন্তানহীনতা, পড়াশোনায় অমনোযোগী, কর্মক্ষেত্রে চূড়ান্ত বিফলতা, কর্ম হচ্ছে না, বেকারত্বের যন্ত্রণা, দাম্পত্য অশান্তি, বিবাহে বাধা, অর্থনৈতিকভাবে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত, ব্যবসায় মন্দাভাব, এই প্রতিটি জিনিস তার সমস্যা যেরকম আছে, সমাধানও আছে। ভগবান কর্মফল অনুযায়ী সমস্যা প্রদান করেন, আবার সমাধানেরও পথ আছে। দেখবেন যখন চূড়ান্ত গ্রহ আপনার পীড়া দেবে, তখন শাস্ত্রে বলা আছে পঞ্চাঙ্গ শান্তি সংস্থান করা, অষ্টপ্রহর শ্রী হরিনাম সংকীর্তন করা। এগুলো কেন বলা আছে? ভগবানই কিন্তু প্রারব্ধ কর্ম ফল ক্ষয় করাচ্ছেন এবং ভগবানই বলছেন যে অবিরাম নাম জপ এবং হরিনাম সংকীর্তন, পঞ্চাঙ্গ শান্তি সংস্থান এবং নিত্য ক্রিয়া। বহু মানুষ আছেন নিত্য যে আহ্নিক সেবা পুজো করবার একটা নিষ্ঠা, সেটা হারিয়ে ফেলে অবসাদ এবং হতাশা থেকে। তাতে কিন্তু আপনার দুঃখটা বাড়বে, দুঃখটা কমবে না। একাদশে রাহু বা শনি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু
পত্নীর গর্ভনাশ হয়, সেটা ফোর্সলি অ্যাবর্শন হতে পারে, 2.5 মাস 3 মাসের মাথায় মিসক্যারেজ হতে পারে, এবং সন্তান আসতে সমস্যা তৈরি হয়। একাদশের অপোজিট যে হাউসটা সেটা হচ্ছে পঞ্চম। তাহলে পঞ্চম একাদশের সম্পর্ক শুভ হলে সেই নারীর সন্তান হতে বিশেষ কোনো সমস্যা হয় না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। টেলিফোন খোলা। যারা সবসময় ফোন করেন তারা স্পেসিফিক জিনিসটা জানবেন। আজকে যদি দুটো জিনিস জানেন তাহলে আগামী দিনে আবার যখন লাইভ হবে তখন দুটো জিনিস জানতে পারবেন। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ এইটা সাবস্ক্রাইব, লিঙ্ক অ্যান্ড শেয়ার করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। 9674009632, 9836707677 এই দুটো নাম্বার বুকিং নাম্বার। যেখানে যেদিন চেম্বার তার আগের দিন বুকিং করবেন এবং অনলাইন কনসালটেশনের জন্য ওই বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইনে সমস্ত রকম কনসালটেশন করা হয় এবং প্রেসক্রিপশন সেটা বাই পোস্টে বাড়িতেও দিয়ে দেওয়া হয়, এছাড়া হোয়াটসঅ্যাপেও দিয়ে দেওয়া হয়। এবং যারা এটা দীর্ঘদিন ধরে আমার সাথে যোগাযোগ রয়েছে তারা নিশ্চয়ই জানেন পদ্ধতিটা। মহালয়ার অমাবস্যা, নবরাত্রি, ভাদ্র পূর্ণিমা, পরপর এই আশ্বিন মাস আসছে, দীপাবলি রয়েছে। এই প্রতিটি তিথি পূর্ণ লগ্ন এবং এই তিথিতে কালসর্প মাঙ্গলিক, গ্রহণযোগ, কেমুদ্রম যোগ, এছাড়া সাধু সর্প যোগ, সাড়ে সাতি, ধাইয়া, অষ্টমে একাধিক পাপগ্রহ, অষ্টমে একাধিক পাপগ্রহ বা নিচস্থ গ্রহ যে কোনো সময় জীবের মৃত্যু ডেকে আনতে পারে, সেই গ্রহের যোগগুলো। এর মধ্যেই অনুষ্ঠান একটা করেছি, আপনারা জানেন যে ফারা আর মৃত্যুর তফাৎ কি। ফারা আর মৃত্যুর মধ্যে অনেকটাই তফাৎ আছে। মৃত্যুটা একবার হয়, ফারাটা বারবার আসতে পারে। ফারা মানেই মৃত্যু নয়। আবার ফারা থেকেও হৃষ্ট, ফারাকে বলা হয় হৃষ্ট, হৃষ্ট থেকেও মৃত্যু হতে পারে জীবের। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন বা করবেন তারা জন্ম তারিখ, সময় ইংরেজিতে বলবেন, স্পেসিফিক ভাবে বলবেন। সৃষ্টি টিভিতে প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখবেন। নিয়মিত যারা দর্শক তারা অনুষ্ঠানটা দেখেন এবং রাত 11টায় প্রতিদিন অনুষ্ঠান আছে। এছাড়া বিভিন্ন সময় যে অনুষ্ঠানটা আছে সেটা স্ক্রলে দেওয়া রয়েছে, সেই স্ক্রলে দেখে নেবেন কখন অনুষ্ঠান, সেই অনুষ্ঠান অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন স্পেসিফিক প্রশ্ন, দুটো প্রশ্ন করবেন। হ্যালো, বলুন বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানবো পড়াশোনার ব্যাপারে। বলুন বলুন। আমার ছেলের নাম হচ্ছে দেবী মুখার্জি, 13 জুলাই 1997। দাঁড়ান, 13 জুলাই 1997। টাইম সন্ধ্যে 7:50 বাঁকুড়া। কি জানতে চাইছেন? আমি স্যার এগ্রিকালচার পাস করেছি, পাস করার পর না না, কি কি আর এমবিএটা হলো কি? এমবিএ দাঁড়ান, কি পাস করেছে বললেন? বিএসসি এগ্রিকালচার পাস করেছি জয়পুর থেকে। হ্যাঁ, আচ্ছা, আপনার প্রশ্নটা এমবিএটা হওয়ার যোগ আছে। হ্যাঁ, উচ্চশিক্ষার যোগ অবশ্যই আছে। আর প্রথম প্রশ্নটার সঙ্গে ছিল যে চাকরিটা কবে হবে। ওর রাশি চক্রে যে গ্রহের অবস্থান 25 সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর, এই স্প্যানটাতে চাকরির যোগ আছে, একাধিক চাকরির যোগ, এবং সেটা বেসরকারিতে যোগটাই বেশি। আর এমবিএটা অবশ্যই করতে পারবে। মঙ্গল কিন্তু নবমে, তার একটু প্রতিকার করা দরকার। আর হচ্ছে আপনার কেতু, কেতু এবং মঙ্গল এই দুটো গ্রহের প্রতিকার করতে হবে। তাহলে মেন্টাল স্ট্রেংথটাও বাড়বে, ফ্রাস্ট্রেশন আসবে না, কর্মে এগোতে পারবে। হ্যাঁ,
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তাদের ধন্যবাদ। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, যে বইগুলো কালেক্ট করলে ঘরে বসে নিজের প্রতিকার নিজে অনেকটাই করতে পারে, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল এবং শানমোহন তন্ত্র, প্রতিটি বই আপনি ধরে ধরে যদি পড়েন তাহলে আপনার সমস্যা অনেকটাই আপনি নিজে করতে পারবেন। সেই জন্যই কষ্ট করে এটা করা। এটি লাইভ অনুষ্ঠান। যারা ফোন করেছেন বা ফোন করবেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। বুধ শুক্র রবি নিজ গৃহ রহরাতে চেম্বার, প্রতি শনিবার শোভাবাজার, মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, ভাগ্যলোক। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, বলুন ডেট অফ বার্থ, টাইম। 2002। হ্যাঁ, আচ্ছা, কি জানতে চাইছেন? 2000 কত? আচ্ছা, এখনো কি করছে? আচ্ছা, আপনাকে বলি, ওর কন্যা রাশি, যে কাপড়ের দোকানেই কাজ করুক, কোনো কাজ ছোট নয়, ছোট থেকেই বড় হয় মানুষ। ন্যাচারালি রাশির 9তে বৃহস্পতি আছে, সামনের বছর ওর কর্মস্থানে বৃহস্পতি যাবে। 25 সালের এই ফেব্রুয়ারির এন্ড থেকে যে যোগটা শুরু হচ্ছে, তাতে এই যেখানে চাকরি করছে বা কর্ম করছে, এর থেকে বেটার কর্ম হবে। আর কি বলছিলেন দ্বিতীয়টা? বিয়ে। বিয়ের যোগটা শুরু হয়ে গেছে অনেকটাই, নভেম্বর থেকে স্ট্রং যোগ। 15 নভেম্বর 2024 থেকে একদম 25 সালের অক্টোবর পর্যন্ত খুব ভালো যোগ। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, সাউথ অথবা পশ্চিম মানে ওয়েস্ট অথবা দক্ষিণ পশ্চিম কোনাগুনি। বিবাহিত অবশ্যই আছে, কিন্তু মাথায় রাখতে হবে ওর কোনো মাঙ্গলিক নেই। তবে যার যেই ছেলের সঙ্গে কথাবার্তা চলছে বা কোনো রিলেশন যদি হয়ে থাকে, তাহলে তার পাত্রের সঙ্গে একটু ডেট অফ বার্থ টাইমটা মিলিয়ে নেবেন, কারণ ও নন মাঙ্গলিক। এমনি যেখানেই বিয়ে হোক দাম্পত্য শান্তি থাকবে এবং বিবাহিত জীবনটা যথেষ্ট ভালো হবে। হ্যাঁ, কালীঘাট প্রতি সোমবার দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, শরৎ সদন 1 নম্বর গেটের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে, প্রত্যেকের পরিচিত জায়গা। বৃহস্পতিবার শেওড়াফুলি স্টেশনের কাছে অ্যাক্সিস ব্যাংক এটিএম পুলিশ ফাঁড়ির সামনে। দীর্ঘদিনের চেম্বার, দীর্ঘদিন ধরে মানুষ আসেন, অতএব সেটা চেনেন। যারা আসেননি তাদের জন্য এটা বলা। শেওড়াফুলি, শোভাবাজার, নিজগৃহ রহরা এবং কালীঘাট এবং হাওড়া ময়দান। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, আর অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্ত, যারা ফোন করা বাকি আছে তারা ফোন করে নেবেন। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন এবং কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ এই ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং পণ্ডিতশ্রী অর্পণ পেজটা সাবস্ক্রাইব, লিঙ্ক অ্যান্ড শেয়ার করবেন। তন্ত্রের অত্যন্ত গুহ্য একটি শ্রীমূর্তি দর্শন করুন, বামা কালী। এই বামা কালীর গুহ্য একটি রূপ আছে। মায়ের বাম পদ শিবের ওপর, তাকে বলে সংস্কৃতে আলিরোপদ, প্রত্যালীর পদাঙ্ঘোরাং। অর্থাৎ বামা কালী আলাদা কিছু নয়, ভগবানটা একজনই। শ্মশানকালী, বামা কালী, তারা সমস্তই এক, সেই মহামায়া, তার বিভিন্ন রূপ। এই বামা কালীর উপাসনা করলে প্রারব্ধ ক্ষয় হয়। প্রারব্ধ ক্ষয় করাবেন কে? তিনি সেই আদি অনাদির সেই রাধা গোবিন্দ। রাধা আলাদা, গোবিন্দ আলাদা নয়, রাধা গোবিন্দ এক।
ঈশ্বরটা এক, ঈশ্বর দুজন হয় না। আপনার যে রূপ উপাসনা করতে ইচ্ছা করে সেই রূপ নিয়েই থাকবেন, তবে গুরুর মাধ্যমে যাবেন। শিবে রুষ্টে গুরু ত্রাতা গুরু রুষ্টেন কশ্চন। শিব রুষ্ট হলে গুরু বাঁচাতে পারে, গুরু রুষ্ট হলে কেউ বাঁচাতে পারবে না। অতএব গুরুর প্রসন্নতা লাভের জন্য কি করতে হবে? ধ্যানমূলং গুরুমূর্তি, মন্ত্রমূলং গুরুবাক্য, পূজামূলং গুরুপদম। গুরুর চরণ যুগল পুজো, ধ্যান এবং রূপ চিন্তা করতে হবে গুরুর। আর কি করতে হবে? তার বাক্য মন্ত্রের মতো পালন করতে হবে, যা বলবে তাই। এটা যিনি পালন করেন তিনি প্রকৃত শিষ্য হন। প্রকৃত শিষ্যকে গুরু ভক্তে রূপান্তরিত করেন। ভক্ত আর শিষ্য কিন্তু এক জিনিস না। রাস্তাঘাটে দেখবেন এটা বলে, আমি অমুকের শিষ্য, আমি অমুকের ভক্ত। ভক্ত অত সহজ জিনিস না। হ্যালো হ্যালো, বলুন। টাইমটা কোথায়, কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, আপনার তো মীন রাশি শনির 7.5 চলছে। 7.5 প্রভাবটা আস্তে আস্তে কাটছে। সেটা কাটলে ওই যেখানে চাকরি পার্মানেন্টের ব্যাপারটা অনেকদিন ধরে হোল্ড হয়ে রয়েছে সেইটা পার্মানেন্ট হতে পারে। সেই যোগটা 25 সাল থেকে 26 অক্টোবর। আর এমনি তো একটু সময় হয়ে গেছে, লেট ম্যারেজ, বিয়ের যোগ আর দুখানা আছে। সেইটাই নভেম্বর থেকে একটা ভালো যোগ আছে জুলাই অবধি 2025-এর। এই যোগটার মধ্যে বিয়ে হওয়ার যোগ আছে। আর মাথায় রাখতে হবে মাঙ্গলিক আছে। অতএব এই মাঙ্গলিকটা যেহেতু মঙ্গল তুঙ্গস্থ, সেহেতু ম্যারেজটা ডিলেই, যে দেরি হচ্ছে, দেরি হওয়ার জন্য আপনার সুখ নাশ হচ্ছে, প্ল্যানিং নষ্ট হচ্ছে। সেই মাঙ্গলিকটাকে ঠিক করতে হবে। আর সপ্তমে নিচস্থ শনি আছে, এটা অনুরা যোগ বলে। সে বিয়ে অনেক সময় করতে দেয় না। এই সপ্তমে শনি হচ্ছে কেন্দ্রস্থ শনি। এই শনিকে কিন্তু প্রতিকার না করলে বিয়ে হতে গিয়ে অনেক সমস্যা আপনি ফেস করবেন। হয় পছন্দ হবে না, নয় যেভাবেও ক্লিক করবে না। হ্যাঁ, শনি এবং হ্যাঁ, বিবাহিত জীবন ভালো, বিবাহিত জীবন ভালো। যার সাথে বিয়ে হবে তার রাশিচক্রটা বিচার করতে হবে। কিন্তু এই লগ্নের রাজ্যকারক গ্রহ শনি, সেই শনি যদি মেষে নিজ ক্ষেত্রে থাকে সে তো যন্ত্রণাময় জীবন তৈরি করবে। অতএব শনির প্রতিকারটা খুব ভালোভাবে করুন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একদম অনুষ্ঠানের অন্তিমে এসে গেছি। যারা ফোন করেছেন, যাদের ফোন করতে পারেন, আর একটু সময় আপনারা পাবেন। অনলাইন কনসালটেশন চলছে 9674009632, 9836707677। অ্যাস্ট্রোলজিক্যাল ক্লাস, হায়ারের ক্লাস, তন্ত্রের ক্লাস, বিরাচার তন্ত্র, পঞ্চতত্ত্ব, পঞ্চমকার, এছাড়া অত্যন্ত গুহ্য বস্তু, এগুলো প্রকাশ করা সম্ভব নয়। কুলার্নব, মহানির্বাণ, এই যে বিভিন্ন রকমের তন্ত্রের পুস্তক রয়েছে, সেগুলো দেখে কিন্তু তন্ত্র তো উপাসনা করা যায় না। তন্ত্র একটি এমন বস্তু গুরুর পাশে বসে শিখতে হবে। কারণ সাধনের চাবিকাঠি থাকে গুরুর হাতে। অতএব গুরুর শ্রীমূর্তিটা দর্শন করুন। গুরু যদি, আমার গুরু পাঠকে একটু দর্শন করুন। আচার্য শ্রীশ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, নিগমানন্দ সরস্বতী এবং বাবা খাপা, যারা তন্ত্রের কথা বলে, তনৌতি বিস্তার্যতে জ্ঞানম, তন্ত্র সিদ্ধ সদ্গুরু ভগবান নির্বিকল্প সমাধিতে অবস্থিত। অতএব আমার গুরুপাঠ সেই বিরাচার তন্ত্রের ভারতবর্ষের অন্যতম গুরুকুল। যারা জানেন অবশ্যই জানেন। একটা কথা বলি, কলিতে তন্ত্র ছাড়া, তন্ত্রোক্ত প্রতিকার ছাড়া আপনি কিছুতেই গ্রহের শান্তি অবস্থান করতে পারবেন না। আরেকটি কি? অবিরাম ইষ্টমন্ত্র জপ এবং হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন এবং নাম জপ। সংকীর্তন হচ্ছে সকলের সাথে বসে উচ্চস্বরে কীর্তন করা,
সেইটা যদি সম্ভব কারো না হয় তাহলে সে অবিরাম নাম জপের চেষ্টা করবেন। সেটা মালাই করতে পারেন, করে করতে পারেন, মনে মনে করতে পারেন, গুরু যা শেখাবেন সেই মতেই করা উচিত। আর ইষ্টমন্ত্র শ্বাস প্রশ্বাসে জপ প্রতি মুহূর্তে। এটা ছাড়া কলির জীব, কলিতে অন্নগত প্রাণ, সময় অল্প, আসক্তি বেশি এবং প্রতি মুহূর্তে একটা চরম অর্থকষ্টের মধ্যে আমাদের সকলকে বাঁচতে হয়। কেন? কলিকালে আসক্তি বেশি হয়, মানুষ অল্পতে সন্তুষ্ট থাকতে চায় না। সেটার জন্য কর্ম এবং অর্থ এই যে দৌড়াবে এবং সেখানে ভগবানকে ভুলে যাবে, এই ভুলে যাওয়ার জন্য ত্রিতাপ জ্বালাও ভোগ করতে হবে। সেই জন্য অবিরাম নাম জপ। ভগবান গীতায় কি বলছেন? মামেকং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো। স্মরণের একমাত্র রাস্তা অবিরাম নাম জপ। হ্যালো, বলুন। 6/6/1976 টাইম বারাণসী মানে বেনারসে আর কি। বলুন কি জানতে চাইছেন? আপনি কি ব্যবসা করছেন? আচ্ছা, শোনুন, জমি জায়গা সংক্রান্ত ব্যবসা করাই হচ্ছে মঙ্গল গ্রহ। সেই মঙ্গলটা আপনার সেকেন্ড হাউসে রয়েছে, দ্বিতীয় নিজ ক্ষেত্রে অবস্থান করছে এবং ওই মঙ্গলটাকে কিন্তু প্রতিকার করতে হবে। ব্যবসাটা ভালো হবে। এই দুর্গাপুজো গেলেই সেপ্টেম্বরের পর থেকে ভালো ভালো যোগাযোগ হবে। যে যোগাযোগগুলো এখন করছেন সেগুলো মুখে গিয়ে আটকে যাচ্ছে। সেই আটকে যাওয়ার জন্য মঙ্গলের প্রতিকার করা দরকার। মঙ্গলের প্রতিকার না করলে মঙ্গল ভালো ভালো কাজ আনলেও সেটা ম্যাচিওর করতে দেবে না। একদম। সিংহ রাশি, 12 নম্বর নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। অনুষ্ঠান একদম অন্তিম। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ সাবস্ক্রাইব, শেয়ার করবেন। অনুষ্ঠানটা দেখতে পারবেন। শেওড়াফুলি, শোভাবাজার, কালীঘাট, নিজগৃহ মন্দির রহরা এবং হাওড়া ময়দান, এই হচ্ছে চেম্বার। কবে কোথায় চেম্বার বুকিং নাম্বারে জেনে নেবেন। কটার সময় চেম্বার সেটাও এখানে ডিটেল দেওয়া আছে। তলা স্ক্রলটা ভালো করে পড়লে সব দেওয়া আছে। আর আগামী মহালয়া, ভাদ্র পূর্ণিমা এবং দেবী পক্ষের গ্রহপীড়ায় যারা প্রচন্ড কষ্ট পাচ্ছেন তাদের জন্য প্রতিকারের ব্যবস্থা করা হবে এবং সেটা অনুষ্ঠানে বলা হবে। আপনারা নিশ্চয়ই জানেন, কারণ মহালয়ার অমাবস্যা আরেকটি, যেমন কৌশিকী অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা গেল, ঠিক মহালয়ার অমাবস্যা আরও গুরুত্ব। কারণ মহালয়ার অমাবস্যা পিতৃপক্ষ শেষ এবং তারপরেই দেবী পক্ষের সূচনা। আরেকটি ছোট্ট বিষয়, লাইভ হরোস্কোপ। লাইভ হরোস্কোপটা ভীষণ প্রয়োজন ছোট ছোট ছেলে মেয়েদের জন্য। তাদের ভবিষ্যৎ নিয়ে বাবা মারা খুব চিন্তিত। তাহলে লাইভ হরোস্কোপ করলে আপনি টোটাল সব বছরের ক্যালকুলেশন সব নিজেরা দেখতে পারেন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে। নমস্কার। দূর আর দূরে নেই